ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আলোচনা করব প্যারাডাইস লস্ট পার্ট 18 নিয়ে। এর আগের ক্লাসে আমরা পার্ট 17 পর্যন্ত যতদূর কভার করেছি, আশা করছি সেই সমস্ত অংশের ভিডিওগুলি সবাই ফলো করেছো। যদি না করে থাকো অবশ্যই সেই সমস্ত অংশের ভিডিওগুলি আমার চ্যানেল থেকে এর আগে দেখে নেবে, তাহলে আজকের পার্ট মানে পার্ট 18টা তোমাদের বুঝতে সুবিধা হবে। এই সিরিজে আমরা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটি টেক্সট ইন ডিটেইল ডিসকাশন সহ ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তরের পর্ব রাখছি, যেটা আশা করি তোমাদের পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের প্রস্তুতিতে ভীষণ হেল্পফুল হবে। তাই যারাই পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং আগামী দিনে পরীক্ষায় বসবে তোমরা, তাদের প্রত্যেকের জন্যই আমাদের এই সিরিজের প্রত্যেকটি ক্লাস ভীষণই হেল্পফুল হবে। তাই যারা আমার ক্লাসে নতুন বা আমার এই চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটা ফলো করে নেবে, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। এবং ভিডিওটা ভালো লাগলে কাইন্ডলি একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। আমাদের এই চ্যানেলে তোমরা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার রিগার্ডিং সমস্ত গুরুত্বপূর্ণ নোটস, ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তরের পিডিএফ পেয়ে যাচ্ছ, যেখানে আগামী এক্সাম ক্র্যাক করার জন্য থাকছে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি চ্যাপ্টার বেসড ইন ডিটেইল নোটস, প্রশ্ন উত্তর এবং ওয়ান লাইনার্স। আশা করি আগামী পরীক্ষার কথা মাথায় রেখে বানানো এই সমস্ত নোটসগুলো আগামী পরীক্ষার ক্ষেত্রে তোমাদের ভীষণই হেল্পফুল হবে। তাই যারা ইচ্ছুক আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। পাশাপাশি তোমরা আমাদের পেইড মান্থলি মেম্বারশিপ কোর্সটাও পারচেস করতে পারো, যেখানে পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য একদমই তোমাদেরকে ফুললি প্রিপেয়ার করিয়ে দেওয়া হবে। থাকছে ফুল সিলেবাস বেসড প্রত্যেকটি টপিকের উপরে ইন ডিটেইল ক্লাস, প্রশ্ন উত্তরের ক্লাস এবং ওয়ান লাইনার্স ডিসকাশন। তাই যারা ইচ্ছুক, পেইড মেম্বারশিপ গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা পারলে জয়েন করতে পারো। এছাড়াও যে কোনো ধরনের প্রশ্ন থাকলে বা ইংলিশ রিলেটেড যে কোনো বিষয়ে যে কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও ফলো করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি উল্লেখ করে দিচ্ছি। তো দেখো, পার্ট 17 পর্যন্ত আমরা যতদূর কভার করেছিলাম, সেখানে আমরা কি পেয়েছিলাম যে মিল্টন দেখাচ্ছেন যে সমস্ত গ্রিক দেবতারাও কিন্তু সেই ফলেন অ্যাঞ্জেল, তাই না? তারা সেই পতিত দেবদূত, স্যাটার্নের সেই প্রধান বাহিনীতে যে পতিত দেবদূতরা ছিল, তারাই কিন্তু পৃথিবীতে গ্রিক সেই পৌত্তলিক দেবতা হিসেবে জন্ম নিয়ে নিজেদেরকে পূজিত করছে মানুষের দ্বারা। সেই জিউস, সেই টাইটান, সেই স্যাটার্ন, সেই ওলিম্পাস, ডেলফি, সেই সমস্ত রেফারেন্স আমরা পেয়েছিলাম এর আগের ক্লাসে। তো এই ক্লাসে আমরা যে অংশটা কভার করব, সেখানে কি বলা হচ্ছে দেখো। লাইন বাই লাইন টেক্সট রিডিং শুরু করছি, আশা করছি সবাই ভালোভাবে মন দিয়ে ফলো করবে। কি বলা হচ্ছে? অল দিজ অ্যান্ড মোর কেম ফ্লকিং বাট উইথ লুকস downcast and damp, yet such wherein appeared obscure some glimpse of joy to have found their chief not in despair. তাহলে এই অংশে লাইন নাম্বার 522-তে এসে আমরা কি দেখছি যে স্বর্গ থেকে পতনের পরে স্যাটার্ন এবং তার অনুসারীরা নরকে ছড়িয়ে পড়েছিল। স্যাটার্ন তাদের আবারও একত্রিত করছে। এই মুহূর্তে তারা মানসিকভাবে ভেঙে পড়েছে, কিন্তু পুরোপুরি আশাহীন তারা হচ্ছে না। তারা দলে দলে জড়ো হওয়া শুরু করেছে। অল দিস অ্যান্ড মোর কেম ফ্লোকিং বাট উইথ লুকস। ফ্লোকিং মানে দলে দলে জড়ো হওয়া, লুকস চেহারা, মুখভান। অসংখ্য পতিত দেবদূত দলে দলে এসে জড়ো হলো। তারা এখন স্যাটার্নের প্রতি অনুগত। ফ্লোকিং শব্দটা পাখির মতো সেই দলবদ্ধতাটাকে বোঝাচ্ছে এখানে, মানে ব্যক্তি স্বাতন্ত্র্য হারিয়ে তারা স্যাটার্নকে নিজের প্রভু বলে তার অনুগত হতে চাইছে। তাই এখানে তারা যেন দলে দলে যোগ দিচ্ছে, এটা বলা হচ্ছে। মানে স্যাটার্নের বাহিনীর পুনরুত্থান, তাদের সেনাপতির সেই তেজস্বী নেতৃত্বের একটা শক্তিশালী চিত্র এখানে ফুটে উঠিয়েছেন মিল্টন, বা উঠেছে সেটা আমরা দেখতে পাবো। মানে বিদ্রোহী দেবদূতরা যখন নরকের সেই অগ্নিগর্ভ হ্রদে পড়ে গিয়েছিল, তারা অত্যন্ত হতাশা এবং লজ্জা নিয়েছিল, তাই না? হতাশ হয়ে গিয়েছিল, লজ্জিত হয়ে গিয়েছিল, কিন্তু তাদের নেতা স্যাটার্ন তাদেরকে ডাকে, একত্রিত করা শুরু করে এবং সেই যে পুনর্মিলনের মুহূর্ত, সেটাই এখানে বর্ণনা করা হয়েছে। এর আগের অংশে তারা যে পৃথিবীতে দেবতা হিসেবে পূজিত হয়েছিল, নিজেদেরকে পৌত্তলিক দেবতা বানিয়েছিল, সেটা দেখলাম। এই অংশে তিনি যে আবারও তাদেরকে একসাথে জড়ো করে সেই যে পুনর্মিলন হচ্ছে সবার, সেই মুহূর্তটা দেখতে পাবো। ডাউনকাস্ট অ্যান্ড ড্যাম্প। ডাউনকাস্ট মন মরা, ড্যাম্প ভেজা, নিস্তেজ। তাদের মুখ বিষণ্ণ এবং নিস্তেজ ছিল, তারা পরাজিত ছিল, তাই তারা অপমানিত ছিল, সেটাই বোঝানো হয়েছে। অবসিকিওর মানে অস্পষ্ট, গ্লিমস মানে ঝলক, লুকস মানে চেহারা। অসংখ্য পতিত দেবদূত আর চিফ মানে নেতা। তাহলে তাদের মুখে সামান্য আনন্দের ঝলক ছিল, কারণ তারা তাদের নেতা স্যাটার্নকে খুঁজে পেয়েছে। স্যাটার্ন তাদের আশা ভরসার প্রতীক। নট ইন ডিসপেয়ার। ডিসপেয়ার মানে কি? হতাশা।
টু হ্যাভ ফাউন্ড দেমসেলভস নট লস্ট ইন লস ইটসেলফ। লস্ট মানে ধ্বংসপ্রাপ্ত। তারা দেখে যে তাদের নেতা হতাশ নয়, কিন্তু তাই তারা নিজেদের সম্পূর্ণ ধ্বংস বলে আর মনে করছে না, কারণ নেতার মানসিকতা দৃঢ়, তাই না? নেতার সেই মানসিক দৃঢ়তা তার অনুসারীদেরকে প্রভাবিত করে। দলের লিডার যদি দেখবে খুব তার মনোবল থাকে, তাহলে সেই দলের বাকি অনুগামীরাও কিন্তু যথেষ্ট প্রাণবন্ত হয়ে ওঠে। লিডার বা নেতাকে সবসময় তাই প্রাণবন্ত দৃঢ় হয়ে থাকতে হবে, যতই সে ভেঙে পড়ুক না কেন, কারণ সে যদি একটা দলকে পরিচালনা করে তাহলে সেই দলের বাকিরা কিন্তু তাকে দেখেই উৎসাহিত হবে। তো সেই জায়গায় নেতা যদি দুর্বল, নিস্তেজ, হতাশ হয়ে পড়ে, বাকি টিম মেম্বাররা তো অলরেডি সেখানে যেন যুদ্ধে হেরে গেছে এই মনোভাব চলে আসবে। কিন্তু দেখো, নেতা যদি সেই দৃঢ় মনোভাবটা ধরে রাখে, তাহলে তাকে দেখে তার টিম মেম্বাররা কিন্তু যথেষ্ট হতাশ হলেও কিন্তু সেই শক্তিটা, পুনরুদ্ধারের শক্তিটা ফিরে পাবে। সেটাই বলা হয়েছে। ইন লস ইটসেলফ হুইচ অন হিজ কাউন্টেন্যান্স কাস্ট লাইক ডাউটফুল হিউ। দেখো, কাউন্টেন্যান্স মানে মুখমণ্ডল, আমরা জানি। কাস্ট মানে ফেলে। তাহলে পরাজয়ের ছাপ শয়তানের মুখে পড়েছিল, তাই না? তাহলে পরাজয়ের ছাপ স্যাটানের মুখে পড়েছিল। স্যাটানও পুরোপুরি এখানে অটল নয়। লাইক ডাউটফুল হিউ অনিশ্চিত ভাব, বাট হিজ ওন্টেড pride soon recollecting with high words that bore semblance of oath not substance, gently raised their fainting courage and dispelled their fears. দেখো, ওন্টেড প্রাইড, স্বাভাবিক অহংকার, তার মুখে সামান্য দ্বিধা ছিল, কিন্তু সে দ্রুত তার সেই পুরনো অহংকার ফিরে পেল। স্যাটান দুর্বলতাটাকে যেন লুকিয়ে দিতে চাইল। সে তো দুর্বল হয়ে গেলে চলবে না। সোন রিকালেক্টিং মানে নিজেকে সামলে নেওয়া। হাই ওয়ার্ডস, উচ্চ কণ্ঠ বা বক্তৃতা। সে দ্রুত নিজেকে সামলে উচ্চ কণ্ঠে বক্তৃতা দিতে বা কথা বলতে শুরু করলো। তার মানে বক্তৃতাই যেন তার অস্ত্র, সেই অস্ত্র দিয়েই যেন তার টিমকে সে চাঙ্গা করে দেবে। সেমব্লেন্স মানে বাহ্যিক রূপ, অফ ওর্থ নট সাবস্টেন্স প্রকৃত গুণ নয়, জেন্টলি রেইজড মানে উত্তোলন করলো। তার কথা বাহ্যিকভাবে মহৎ মনে হলেও প্রকৃতপক্ষে তার কথা কী ছিল? ফাঁপা। সেগুলো প্রকৃত কোনো গুণ বা সেগুলো প্রকৃত কোনো কর্তৃত্বের অধিকারী নয়, তাই না? স্যাটানের নেতৃত্ব প্রতারণামূলক, তো তাই এটা হচ্ছে। এটা তো কোনো মহৎ কাজ নয় তার নেতৃত্বটা। সে শব্দের জাদু দিয়ে ভয় দূর করতে চাইছে তার টিম মেম্বার। দেয়ার ফেইন্টিং কারেজ, এখানে ফ্যান্টিং দেওয়া রয়েছে মানে দুর্বল সাহস। ডিসপেলড মানে দূর করলো। সে তার যে টিম, তাদের দুর্বল সাহস বাড়িয়ে দিল। কিসের মাধ্যমে? তার বক্তৃতার মাধ্যমে, কথার মাধ্যমে, এবং তাদের সেই মনের ভয় দূর করলো। তার মনেও রয়েছে, কিন্তু নিজেকে সামলে নিয়ে টিমকে লিড করার জন্য সেগুলো করলো। নিজের ভয়টাকে লুকিয়ে এমন কথা বলা শুরু করলো যাতে তার টিম মেম্বাররা যারা দুর্বল হয়ে পড়েছিল, যারা সাহস হারিয়ে ফেলেছিল, তাদের সেই দুর্বল সাহস বাড়িয়ে দিল এবং তাদের মন থেকে ভয় দূর করে দিল। বিদ্রোহী দেবদূতরা যখন স্যাটানের সামনে এসে জড়ো হলো, তারা চোখ মুখে পরাজয়ের গ্লানি এবং বিষণ্ণতা নিয়ে জড়ো হয়েছিল, কিন্তু তাদের মধ্যে এক ধরনের ক্ষীণ আশার আলো কি ছিল? স্যাটানকে দেখে তারা আনন্দিত ছিল, এই ভেবে যে তাদের প্রধান নেতা স্যাটান পুরোপুরি হতাশ হয়ে যায়নি, তারা নিজেরাও ধ্বংস হয়ে যায়নি, এই ভেবে তারা আনন্দ পাচ্ছিল। স্যাটান নিজেও মনে ভয় এবং সন্দেহ পুষে রেখেছিল, কিন্তু সে ফুটিয়ে উঠতে সেটাকে দেয়নি। যেটা তার মুখে ক্ষণিকের জন্য ফুটে উঠেছিল, কিন্তু সেটাকে সে সামলে নিল। দ্রুত নিজের সেই দম্ভটা সে ফিরে পেতে চাইল বা সাহসটা সে ফিরে পেতে চাইল, এবং সে মিথ্যা কিন্তু একটা যেন তেজস্বী ভাষায় তার অনুসারীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়া শুরু করলো। তার এই যে উদ্দীপনামূলক তার বক্তব্য বা ভাষণ তার অনুসারীদের ভয় দূর করে এবং তাদের মনে সাহস জাগিয়ে তোলে। এরপর স্যাটান যুদ্ধের সেই দামামা বাজানোর নির্দেশ দেয়। বোঝা গেছে? তাহলে এই অংশে আমরা কি দেখলাম? স্যাটান একজন শক্তিশালী বক্তা, তার নেতৃত্ব বাহ্যিকভাবে প্রভাবশালী কিন্তু ভেতরে শূন্য। অনুসারীরা মানসিকভাবে তার উপর নির্ভরশীল। তারা নিজেরা দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু তাকে এখনো সেই দৃঢ় অবস্থায় দেখে আনন্দিত হলো যে আশা শেষ হয়নি। অহংকার তার প্রধান শক্তি, সেটা আমরা দেখলাম। মানে এটা নেতৃত্ব, মানে যদি ফিলোসফিক্যাল ওয়েতে ভাবো, নেতৃত্ব অনেক সময় বাস্তব শক্তির উপর কিন্তু টিকে থাকে না, ভাষণের ওপরেই দাঁড়িয়ে থাকে। আমাদের নেতা নেত্রীদের দেখলে আমরা সেটাই বুঝতে পারছি। বাস্তবে কিছু নেই, এমন ভাষণ বাড়িয়ে চাড়িয়ে নেতা মন্ত্রীরা দেবে যেন আমরা তাদের সেই কথার জালে ভুলে যাই, তাদের পথেই আমরা হাঁটতে শুরু করি, তাই না? তো
তো অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, সেটাও দেখতে পাচ্ছি স্যাটার্নের অবস্থা। বাহ্যিক বীরত্ব ভেতরে দুর্বলতা ঠেকে রাখে, সেটাও আমরা স্যাটার্নকে দেখে বুঝতে পারছি। তাহলে প্রতীকী অর্থে এখানে সেই ডাউনকাস্ট লুক মানে কি? পরাজয়। গ্লিমস অফ জয় মানে কি? ক্ষীণ একটা আশা। ডাউটফুল হিউ মানে সেই অন্তর্দ্বন্দ্ব। আর হাই ওয়ার্ডস বলতে রাজনৈতিক বক্তৃতা। আর সেমব্লেন্স নট সাবস্টেন্স মানে ভণ্ডামি, ভেতরে আর কিছু নেই, বাহ্যিক রূপটা শুধু। তাহলে এই অংশে পতিত ফলেন সেই অ্যাঞ্জেলরা, পতিত দেবদূতরা একত্রিত হলো, মানসিকভাবে দুর্বল ছিল। স্যাটার্ন তার অহংকার এবং বক্তৃতার মাধ্যমে তাদের দুর্বলতা দূর করে তাদেরকে সাহস যোগায়, কিন্তু তার নেতৃত্ব প্রকৃত শক্তির উপরে দাঁড়িয়ে নেই, কেবল সেই বাড়িয়ে চাড়িয়ে বলা শব্দের উপরেই তার নেতৃত্ব দাঁড়িয়ে আছে। সেটাই আমরা এই অংশে দেখতে পেলাম। এরপরে কি হচ্ছে দেখো, দেন স্ট্রেইট কমান্ডস দ্যাট অর অ্যাট দ্য ওয়ার্ড লাইক সাউন্ড or trumpets loud and clarions be upreared his mighty standard। এখানে সৈন্যদলকে সংগঠিত করে যুদ্ধের মতো একটা পরিবেশ তৈরি করছে। এরপর স্যাটার্ন যুদ্ধের দামামা বাজানোর নির্দেশ দেয়। ট্রাম্পেট এবং ক্ল্যারিয়নের প্রচণ্ড শব্দের মাঝে তার বিশাল পতাকা মানে ইম্পেরিয়াল সেই এনসাইন উত্তোলিত হয়, এবং সেই আজাজেল নামক একটা দীর্ঘদেহী চেরুব এই পতাকাটি বহন করার সম্মানটা পায়। মানে যদিও তারা ইতিমধ্যে পরাজিত, এটা তাদের সেই অহংকার এবং বিদ্রোহী মনোভাবের প্রকাশ। দেন স্ট্রেইট কম্যান্ড, স্ট্রেইট মানে সঙ্গে সঙ্গে, ওয়ার লাইক সাউন্ড মানে যুদ্ধের শব্দ। স্যাটার্ন সঙ্গে সঙ্গে যুদ্ধের ধ্বনি বাজানোর আদেশ দিল। সে এখনো নিজেকে পরাজিত মনে করে না, বিদ্রোহী মনোভাব তার বজায় আছে। অফ ট্রাম্পেটস, কিসের সাউন্ড? তুরি, ট্রাম্পেট। ক্ল্যারিয়নস মানে উচ্চ স্বরের সেই যুদ্ধের সেই শিঙ্গাগুলো, শিঙ্গা বাজানো হয় যুদ্ধের সময়। আপরিয়ার্ড মানে উত্তোলন করা, উচ্চ স্বরে তুরি এবং শিঙ্গা বাজানো হলো, যুদ্ধক্ষেত্রে একটা পরিবেশ তৈরি করা হলো। দ্যাট প্রাউড অনার claimed Azazel as his right, said a cherub tall, who forthwith from the glittering staff unfurled the imperial ensign, which full high advanced soon like a meteor streaming to the wind with gems and golden luster, rich emblazed seraphic arms and trophies। দেখো, স্ট্যান্ডার্ড মানে পতাকা, আজাজেল মানে সেই পতিত দেবদূতের নাম, চেরুব এখানে কি? এক শ্রেণীর দেবদূত। তাহলে আজাজেল হচ্ছে উচ্চপদস্থ চেরুব একটা। স্যাটার্নের পতাকা উত্তোলনের সম্মান সে দাবি করলো। আজাজেল ছিল উচ্চ মর্যাদার দেব, এখন সে বিদ্রোহীদের পতাকা বহন করছে। পতাকা উত্তোলন মানে কি? বিদ্রোহের প্রতীক, তাই না? হু ফোর্থউইথ ফ্রম দ্য গ্লিটারিং স্টাফ, গ্লিটারিং স্টাফ মানে ঝলমলে দণ্ড, ইম্পেরিয়াল এনসাইন সাম্রাজ্যিক সেই পতাকা। অ্যাভাঙ্কড মানে হচ্ছে উত্তোলিত, সে ঝলমলে দণ্ড থেকে সাম্রাজ্যিক সেই পতাকা উন্মোচন করলো। তারা নিজেদের একটা সাম্রাজ্য যেন তৈরি করেছে, সেটাই তারা ভাবছে, যদিও সেটা নরকে, তাই না? সুন লাইক আ মেটেওর, মেটেওর মানে কি? উল্কা, স্ট্রিমিং মানে বয়ে যাওয়া। পতাকাটি বাতাসে উল্কার মতো জ্বলজ্বল করছিল। উল্কা ক্ষণস্থায়ী আলো, স্যাটার্নের গৌরব সাময়িক, সেটাই বোঝানো হচ্ছে। উইথ জেমস অ্যান্ড গোল্ডেন লাস্টার রিচ এমব্লেজড, জেমস রত্ন, গোল্ডেন লাস্টার সোনালী জ্যোতি, এমব্লেজড অলঙ্কৃত। পতাকাটি রত্ন এবং সোনালী জ্যোতিতে সজ্জিত, মানে বাহ্যিকভাবে চাকচিক্য বজায় আছে, ভেতরে তো শূন্য, সেটাই বোঝানো হয়েছে। সেরাফিক আর্মস ট্রফিস, দেখো সেরাফিক হচ্ছে সেরাফ উচ্চ শ্রেণীর দেবদূত, সেরাফ সম্পর্কিত। আর্মস অস্ত্র, ট্রফিস বিজয়ের চিহ্ন। পতাকায় দেবদূতদের অস্ত্র এবং বিজয়ের প্রতীক চিহ্ন আঁকা ছিল। তারা নিজেদের এখনো যে বিজয়ী ভাবছে সেটা বোঝা যাচ্ছে। তাহলে স্যাটার্ন যুদ্ধের দামামা বাজানোর নির্দেশ দিল। ট্রাম্পেট ক্ল্যারিয়নের প্রচণ্ড শব্দের মাঝে তার বিশাল পতাকা উত্তোলিত হলো। আজাজেল নামক সেই দীর্ঘ চেহারার চেরুব পতাকাটা বহন করার সম্মান পেল। এই পতাকাটা ছিল অত্যন্ত জমকালো, যেটা বাতাসে ধূমকেতুর মতো উড়ছিল। এটা সোনা, দামি পাথর, যুদ্ধ জয়ের চিহ্নে খচিত ছিল। আর কি না, যখন সেই পতাকাটা ওড়ানো হয় তখন চারিদিকে যুদ্ধের বাজনা বাজতে শুরু করে। তখন স্যাটার্নের সেই বিশাল বাহিনী একসাথে প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে। সেই চিৎকারের আওয়াজ নরকের ছাদ ছিঁড়ে যেন সেই অসীম শূন্যতা এবং আদিম সেই অন্ধকারকেও যেন আতঙ্কিত করে তুলল। মানে এখানে দেখানো হচ্ছে স্যাটার্নের সেই অসাধারণ চারিত্রিক সেই বৈশিষ্ট্য, কিভাবে সে নিরাশ অনুসারীদের মনে একটা মিথ্যা আশা জাগিয়ে তুলেছিল, যুদ্ধের জন্য তাদেরকে প্রস্তুত করেছিল। নরকের প্রতিকূল পরিবেশে
নিজের আধিপত্য প্রতিষ্ঠা করে কিভাবে সে এটা করতে পেরেছিল। বিশাল সংখ্যক পরাজিত দেবদূতরা একসাথে জড়ো হলো। অল দ্য হোয়াইল sonorous metal blowing material sounds, at which the universal host upsent a shout that tore hills concave and beyond, frightened the reign of chaos and old night. All in a moment through the gloom were seen 10,000 banners rise into the air, with orient colors waving. With them rose a forest hues of spears. দেখো, সোনোরাস মানে ধ্বনিময়, মার্শিয়াল মানে কি যুদ্ধ সংক্রান্ত, ধাতব বাদ্যযন্ত্রে যুদ্ধের সুর বাজছিল। ইউনিভার্সাল হোস্ট মানে সমগ্র সৈন্যদল, কনকেভ মানে গম্বুজাকৃতি ভিতর অংশ। সবাই এমন এক চিৎকার করলো যে নরকের সেই গম্বুজ যেন কেঁপে উঠল, তাদের সম্মিলিত অহংকার যেন প্রকাশ পেল। ক্যাওস আদিম বিশৃঙ্খলা, ওল্ড নাইট আদিম অন্ধকার। তাদের চিৎকার ক্যাওস এবং আদিম অন্ধকারকেও যেন ভীত করলো। তাদের বিদ্রোহ এতটাই প্রবল ছিল যে বিশৃঙ্খলাকেও যেন কাঁপিয়ে দিয়েছে। মানে পুরো সময় জুড়ে ধাতব যন্ত্রগুলো, মানে ওই বাদ্যযন্ত্রগুলো থেকে যুদ্ধের সেই উদ্দীপনা জাগানিয়া একটা যেন সুর বাজছিল। পতাকাটা দেখার পর সমস্ত সৈন্যরা একযোগে এমন বিকট চিৎকার করে উঠল যেটা নরকের সেই আকাশকে বিদীর্ণ করলো এবং নরকের বাইরের আদিম সেই বিশৃঙ্খলা আর অন্ধকারের শক্তিকেও যেন ভীত করে তুলল। মুহূর্তে নরকের অন্ধকারের মাঝে দেখা গেল 10,000 পতাকা আকাশে একসাথে উড্ডীন হয়েছে। গ্লুম মানে অন্ধকার। অল ইন আ মোমেন্ট, মুহূর্তের মধ্যে নরকের অন্ধকারের মধ্যে হঠাৎ দৃশ্যমান হলো সেনাবাহিনী। আর কি হলো? ব্যানার্স, পতাকা। 10,000 পতাকা আকাশে উড়তে লাগলো, মানে অন্ধকারের মধ্যে বিদ্রোহের শক্তি প্রকাশ পেল। বিশাল সংখ্যাটাকে বোঝাচ্ছে। 10,000 মানে যে প্রকৃতই 10,000 তা নয়, কিন্তু তাদের যে সংখ্যার বিশালতাটা সেটা বোঝাচ্ছে। উইথ ওরিয়েন্ট কালার্স ওয়েভিং, ওরিয়েন্ট কালার্স মানে কি? উজ্জ্বল পূর্বদেশীয় রং। পতাকাগুলো উজ্জ্বল রঙে সজ্জিত ছিল। ফরেস্ট হিউজ মানে বিশাল বন, স্ফেয়ার্স মানে বর্ষা। বর্ষাগুলো এমন ভাবে উঠলো যেন এক বিশাল বন, মানে মেটাফোর প্রয়োগ হয়েছে এখানে। সৈন্যদের বর্ষাটাকে বন বলা হচ্ছে, দেখো এই ক্ষেত্রে। অ্যান্ড থ্রঙ্গিং হেলমস অ্যাপিয়ার্ড অ্যান্ড রিড সেলস ইন থিক অ্যারে অফ ডেপথ immeasurable. Anon they move in perfect flunks to the Dorian mood of flutes and soft recorders, such as raise to high the noblest temper, heroes old arming to battle, and instead of rage deliberate valor breathed, firm and unmoved with dread of death to fight or fall retreat, nor wanting power to migrate and swage with solemn touches troubled thoughts and chase anguish and doubt and fear and sorrow and pain from mortal or immortal minds. হেলমস মানে কি? শিরস্ত্রাণ। সেরিড মানে ঘনভাবে সাজানো। অ্যারে মানে সারিবদ্ধতা। অসংখ্য হেলমেট ও ঘনবদ্ধ ঢাল দেখা গেল। ইমমেজারেবল মানে অপরিমেয়। তাদের সৈন্যদল এত গভীর ও বিশাল যে মাপা যায় না। আর ফালাংস মানে কি? প্রাচীন গ্রিক যুদ্ধ বিন্যাস। ডোরিয়ান মুড, ডোরিয়ান সুর, গম্ভীর সঙ্গীত ধারা। এখানে ফ্যালাংস হচ্ছে কি? গ্রিক ফ্যালাংস পদ্ধতিতে অগ্রসর হওয়া। গ্রিক সেই সামরিক শৃঙ্খলাটার সাথে তুলনা করেছেন মেইটন এখানে। ফ্লুটস, বাঁশি, রেকর্ডার্স প্রাচীন বাঁশির মতো বাদ্যযন্ত্র। বাঁশি এবং সুরেলা বাদ্যযন্ত্র বাজছিল যুদ্ধের আগে মানসিক দৃঢ়তা বাড়ানোর জন্য। এই সুরটা হাইট, উচ্চতা, টেম্পার, মানসিক অবস্থা। এই সুর প্রাচীন বীরদের মানসিক শক্তিকে উচ্চতায় নিয়ে যেত, হোমারের বীরদের মতো। ডেলিবারেট ভেলোর, চিন্তাশীল সাহস, আনমুভড অটল। উন্মত্ত রাগের বদলে স্থির এবং চিন্তাশীল সাহস প্রকাশ পেল, মানে এরা উন্মত্ত নয়, সংগঠিত এবং পরিকল্পিত যেন। ফ্লাইট মানে পলায়ন, আর ফোল রিট্রিট মানে কি? লজ্জাজনক পশ্চাৎ অপসরণ। তারা মৃত্যু ভয়ে পালাবে না। মিটিগেট মানে হচ্ছে কমানো। সোয়েজ মানে হচ্ছে শান্ত করা। সোলেম গম্ভীর। এই সুর ভয় এবং উদ্বেগ কমাতে সক্ষম। অ্যাঙ্গুইশ যন্ত্রণা। মর্টাল মানে তো মানুষ, ইমমর্টাল দেবদূত। এই সুর মানুষ ও দেবদূত সবার মন থেকে দুঃখ ভয় দূর করতে পারে। তাহলে মুহূর্তের মধ্যে নরকের অন্ধকার থেকে দেখা গেল 10,000 পতাকা আকাশের মধ্যে একসাথে উড়ছে। সেই পতাকাগুলো প্রাচ্যের উজ্জ্বল রঙের মতো বর্ণিল। পতাকার সাথে সাথে অগণিত বল্লম উপরে উঠল।
যেটা দেখতে অনেকটা বিশাল বনের মতো লাগছিল। সেখানে অসংখ্য হেলমেট, মানে সেই মাথায় পরে থাকা শিরস্ত্রাণ এবং গায়ে গায়ে লাগানোর জন্য ঢালের এক বিশাল ও গভীর সারি দেখা গেল, যার শেষ কোথায় সেটা পরিমাপ করা প্রায় অসম্ভব। শীঘ্রই তারা বাঁশি এবং অন্যান্য বাদ্যযন্ত্র যেমন জড়িয়ালের সুর, মানে এক ধরনের ধীর এবং গম্ভীর সুরের তালে অত্যন্ত সুশৃঙ্খল সামরিক বিন্যাসে এগিয়ে চলল, সেই গ্রিক সামরিক বিন্যাস, গ্রিক যুদ্ধের সেই বিন্যাস ফালাংস, ঠিক আমাদের কিছুটা সেই চক্রব্যূহের মতো। এই সুর প্রাচীনকালের বীর যোদ্ধাদের যুদ্ধে প্রস্তুতির সময় তাদের মানসিকতাকে একটা অন্য উচ্চতায় এবং মহৎ স্তরে নিয়ে, এটা যোদ্ধাদের মনে অন্ধ ক্রোধের বদলে একটা অবিচল এবং সুচিন্তিত সাহস সঞ্চার করতে সাহায্য করত, যেটা তাদের মৃত্যু ভয়ে পালিয়ে যাওয়া বা কাপুরুষের মতো পিছু ঘটে যাওয়া বা পশ্চাৎ অপসারণ থেকে বিরত রাখত। এই সুরের মধ্যে বা এই সুর তার গম্ভীর স্পর্শে মানুষের অশান্ত বিক্ষুব্ধ চিন্তাগুলোকে শান্ত এবং উপশম করে দিত। এটা মরণশীল মানুষ বা অমর দেবদূত সবার মন থেকেই চরম মানসিক যন্ত্রণা, সন্দেহ, ভয়, দুঃখ এবং কষ্ট দূর করে দিতে পারত। তাহলে এই অংশে আমরা কি দেখলাম? বিশাল সামরিক প্রদর্শনী, ডোরিয়ান সুরের প্রভাব, সঙ্গীতের ক্ষমতা আর শৃঙ্খলার সাথে অবস্থান। মানে নরকের তপ্ত মাটির ওপর দিয়ে চলার সময় শারীরিক কষ্ট থাকা সত্ত্বেও তারা একনিষ্ঠ চিত্তে এবং নীরবতায় এগিয়ে চলছে। শেষ পর্যন্ত তারা এক বিশাল এবং ভয়ঙ্কর যুদ্ধ সারি বা ফ্রন্ট হিসেবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ছে। তাদের হাতে অস্ত্রশস্ত্র রয়েছে, অন্ধকারেও যেগুলো ঝলমল করছে। আর এই অবস্থায় তারা তাদের সেই প্রধান নেতা স্যাটার্নের পরবর্তী আদেশের জন্য যেন অপেক্ষা করছে, তাই না? তাহলে মিল্টন এখানে এক বিপরীত চিত্র তৈরি করেছেন। তারা দানব, কিন্তু শৃঙ্খলা এবং সংগঠন তাদের মধ্যে রয়েছে দেখাচ্ছেন। বাহ্যিকভাবে তারা মহৎ মনে করছে নিজেদেরকে, মানে বাহ্যিকভাবে তাদেরকে মহৎই মনে হচ্ছে, কিন্তু তারা তো ঈশ্বর বিরোধী বিদ্রোহী, তাই না? সঙ্গীত মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারে, এখানে দেখতে পেলাম। শৃঙ্খলা থাকলেও কিন্তু উদ্দেশ্য যদি ভুল হয় তার ধ্বংস ডেকে আনে, সেটাও আমরা বুঝতে পারছি। মানে এই যে সংগঠিত হওয়া, মানে মন্দরা বা খারাপরা বা বিদ্রোহীরা বা পতিতরা যে একসাথে সংগঠিত হচ্ছে, এটা যে আরো বিপজ্জনক তার ইঙ্গিত পাচ্ছি। ব্যানার্স মানে বিদ্রোহ, ফরেস্ট অফ স্পিয়ার্স অসীম শক্তি এখানে, ফ্যালাংস এখানে শৃঙ্খলার প্রতীক, ডোরিয়ান মুড এখানে বীরত্বপূর্ণ সুরের প্রতীক, আর মিউজিক এখানে মানসিক নিয়ন্ত্রণের প্রতীক। তাহলে মিল্টনে এই অংশে পতিত দেবদূতদের বিশাল সৈন্যদল দেখাচ্ছেন, গ্রিক সামরিক শৃঙ্খলার সঙ্গে তুলনা করছেন তাদেরকে, সঙ্গীতের মাধ্যমে সাহস বাড়ানোর কথা বলছেন, আর দেখাচ্ছেন মন্দও কিন্তু শৃঙ্খলাবদ্ধ হতে পারে। এটা সেই হেরোইক ইভেলের একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি এখানে। বোঝা গেছে? তো এই ছিল মিল্টনের প্যারাডাইস লস্টের বুক 1-এর পার্ট 18। আশা করি এতদূর পর্যন্ত সবাইকে ভালোভাবে বোঝাতে পেরেছি, কারো কোথাও অসুবিধে নেই, সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবে। মিল্টনের প্যারাডাইস লস্টের বুক 1-এর এই অংশটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরবর্তী অংশটা, মানে পার্ট 19 নিয়ে এর পরবর্তী ক্লাসে।